হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি শহরের রাগী একজন কোটিপতি বস, যার এই মুভিটা মন ভালো করার জন্য এত বেশি সুন্দর। আজকে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমাদের গল্পের শুরুতে আমরা ফার্স্টে দেখতে পাই গ্রামের কোনো এক গ্রামে তার ফোনে নেটওয়ার্ক ছিল না, আর বৃষ্টির মধ্যে তার গাড়িটা একদম খারাপ হয়ে যায়। সে শহরেও ফিরে যেতে পারে না। তখন সে আশ্রয় নেওয়ার জন্য শহরে একটা মোটামুটি মানের হসপিটালে সে আশ্রয় নেয়, আর সেখান থেকেই শুরু হয় আসল গল্পের কাহিনীটা। কারণ সেই হসপিটালে ছিল একজন ডক্টর, আর যে আমাদের গল্পের নায়ক। এর থেকে শুরু হয় একজন চোর, বাটপার, চিটার ভাবতে শুরু করে নায়িকা। কোনোভাবেই তার আসল পরিচয় নায়িকাকে বোঝাতে পারে না সে। আর ফোনের নেটওয়ার্ক না থাকার কারণে সে কারোর সাথে যোগাযোগও করতে পারছিল না। এই জন্য নায়িকা তাকে বিশ্বাস একদমই করতেছে না। তাকে একটা সস্তা ছেলে ভাবে এবং সে তাকে অনেক জ্বালাতে শুরু করে। আর তাকে জ্বালানোর এই জার্নিতে আপনি হাসবেন এবং মজা পাবেন। কিন্তু একটা সময় পরে গিয়ে নায়িকা যখন তার আসল পরিচয় জানতে পারবে, তখন কি হবে? এই টুইস্টে এগিয়ে যাব আমাদের আজকের গল্প। চলুন তাহলে শুরু করি গবেষণা। আজকের মুভিটি আমাদের মূল চরিত্র ছিল লুজ। সে একান্তই একটি পাহাড়ের পাশে বসেছিল নিরিবিলি পরিবেশে, আর তার সবসময় এরকম পরিবেশ অনেক বেশি ভালো লাগে, একা সময় কাটাতে বেশি পছন্দ করে। হঠাৎ করেই তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট কণ্ঠ ভেসে আসে, স্যার আপনি কালকে সময় মতো হসপিটালে চলে আসবেন দয়া করে, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে প্রেসিডেন্ট বোর্ডের সাথে। এই কথাটা তো যখন বলে, জানা যায় লুজ সম্প্রতি একটা বড় হসপিটালের নতুন প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছে। তাই সে আত্মবিশ্বাসী গলায় বলে, হ্যাঁ আমি সময় মতো পৌঁছে যাব, চিন্তা করো না। কিন্তু ঠিক তখনই নেটওয়ার্কের সমস্যার কারণে কলটি কেটে যায়। তো সে এই সময় হঠাৎ দূর থেকে একটা বাচ্চা, মানে ছাগলের বাচ্চার শব্দ শুনতে পায়। তো লুজ সেখানে জঙ্গলের ভিতর চলে যায়, বাচ্চার শব্দটা অনুসরণ করে। গিয়ে দেখে কি আসলে একটা ছোট বাচ্চা গাছের কাটার সাথে পড়ে আহত হয়ে আছে মাটিতে। তখন সে সেই ছাগলের বাচ্চাটাকে রেস্কিউ করে নিয়ে আসে। এদিকে গল্পে প্রবেশ করে আমাদের নারীর চরিত্র। এদিকে আমরা গল্পের নায়িকা কে দেখতে পাই। সে আমির আমিন কেয়ারের চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পেশেন্ট দেখতেছিল। আর দয়া করে এসব মদ খাওয়া যাবে না, আপনার শরীর সহ্য করতে পারছে না। বিথায় একটু হাসতে হাসতেই বলে ওঠে, জানোই তো গ্রামের সবাই এখন নতুন নতুন ওয়াইন কিনে আর দামি দামি মদ আমদানি করে, আমিও কয়েকটা বোতল কিনেছি। এই বলে একটি বোতল ক্লিনিকের ডিরেক্টরকে দেয়। এই ক্লিনিকে আরেকটা দম্পতি কাজ করে, দুজনেই ডক্টর ছিলেন। এই ডিরেক্টর বলে, দয়া করে এই মদ আপনি খাবেন না, এটা স্বাস্থ্যসম্মত না। ডিরেক্টর তখন তার স্ত্রীর সাথে খুনসুটিতে ব্যস্ত ছিল, কারো কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। ঠিক এই সময় শ্রীলন তখন তার ফোন বেজে ওঠে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সে বাইরে চলে যায়। বাইরে গিয়ে দেখে তার মা তাকে ফোন করছে এবং বলছে, তুই কেমন আছিস? এতদিন হলো তোকে দেখি না, বাড়ি কবে আসবি? শ্রীলন তখন মায়ের দুশ্চিন্তা দূর করতে একটু মিথ্যা কথা বলে যে আমি খুব ভালো আছি মা। 1 মিনিটে শহরের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালের মতোই একজন সমস্যাহীন। এখানকার আবহাওয়া বেশ ভালো, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এখানে আবহাওয়া খারাপ, ক্লিনিকের রিসোর্ট সীমিত, আর নেটওয়ার্ক তো প্রায়ই নেই বললেই চলে। তার মা তাকে রিকোয়েস্ট করে কিছুদিন ছুটি নিয়ে বাড়ি ফিরে আসতে, কারণ সে একা শহরে থেকে বেশ একাকী জীবন পার আছে বলে তার মায়ের দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে শ্রীলং আবার একটা মিথ্যা ভরসা দিয়ে বলে, আসলে আমার এখানে একটা বয়ফ্রেন্ড আছে না, তাই এখন আর আসতে ইচ্ছে করছে না, আমি ভালোই আছি। শ্রীলং যখন ফোনে মাকে বলছিল, তখন তার বয়ফ্রেন্ডের কথা সে মিথ্যা বলছিল। সে শুধুই মাকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে চেয়েছিল। এই কথা শুনে তার মা খুশি হয়ে বলে, তাহলে এবার থেকে ওকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে। আমরা তখন দেখতে পাই পাহাড়ি এলাকার ভয়ঙ্কর সে নেটওয়ার্ক সমস্যার কারণে ফোনটা সেখানেই কেটে যায়। আর তখনই শুরু হয় একটানা ঝুম বৃষ্টি। শিলং তখন তার প্রিয় জিনিসগুলোর কাছে দৌড়ে চলে যায়। সেখানে ছিল তার সাধারণত অনেকগুলো ছাগলের বাচ্চা। সবসময় শিলং এগুলোর খুব খোঁজ খবর রাখতো। আর তখন সে দেখতে পায় একটা ছাগলের বাচ্চা সেখানে নেই। সে খুঁজতে তাড়াতাড়ি বের হয়ে যায়। অন্যদিকে লুজ তখন একটা সংকটের মধ্যে পড়ে আছে, কারণ রাস্তায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে পাহাড়ি পাথর এসে তার গাড়িতে পড়ে এবং তার গাড়িটা অনেকটাই ক্ষতি হয়ে যায়। লুজ বেশ কিছুটা আহত হয়ে যায়। কোনো মতে সে সেখান থেকে ছাগলের বাচ্চাটা নিয়ে বেরিয়ে আসে। চারদিকে তখন ঘন অন্ধকার, আর বৃষ্টির শব্দে চারদিক যেন স্তব্ধ হয়ে আছে। সে জোরে জোরে সহায়তার জন্য চিৎকার করতে থাকে। এই সময় টর্চের আলো এসে পড়ে। খুঁজতে খুঁজতে তখন সিলন ওই লুচের কাছে চলে আসতেছিল, আর
আর তখনই আমরা দেখতে পাই সেখানে দুজনের দেখা হয় এই একই জায়গা। হঠাৎ সে দেখতে পায় একজন অচেনা মানুষ বৃষ্টিতে ভেজা হাতে ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা তখন দেখতে পাই সে তখন জিজ্ঞেস করে, তুমি কে? ছাগলের বাচ্চা নিয়ে যাচ্ছ কোথায়? পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই দুজনেই ক্লিনিকে এসে বসেছে। তখন সে লুজকে জিজ্ঞেস করে, এই ছাগল বাচ্চাটা নিয়ে কোথায় যাচ্ছিলে? তখন লুজ বলে যে, এই পোশাক দেখে বুঝতে পারছো না আমি কে? আমার জামা কাপড়ের দামই বোধ হয় এই ছাগলের বাচ্চার চেয়ে বেশি। আমি তো ওকে রেস্কিউ করেছি কারণ ও অনেকটা ব্যথায় পেয়েছিল। তোমার পায়ের চোটটা মনে হচ্ছে অনেক বেশি। লুজ বলে যে, অ্যাম্বুলেন্স আছে, আমি হসপিটালে যাব। সিলন বলে যে, এটা পাহাড়ি এলাকা, প্রচুর বৃষ্টি, আর এখানে রাস্তার লাইটও সেরকম কাজ করে না, আর মোবাইল নেটওয়ার্ক তো একেবারেই পাওয়াই যায় না, তো যোগাযোগ সম্ভব নয়। লুজ একটু হালকা রসিকতা করে বলে, আমার মাথা ঘুরছে, এখানে সিটি স্ক্যান করা যাবে? তখন সিলন হেসে বলে যে, এটা একটা ছোট ক্লিনিক, এখানে সিটি স্ক্যানের কোনো ব্যবস্থা নেই। যদি কিছু সিরিয়াস হয় তাহলে তো তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে। তখন আমরা ডিরেক্টর সেই দম্পতিকে দেখতে পাই। তারা এসে তখন লুজের একটা চিকিৎসা নিতেছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি। এই কথা দেখে লুজ একটু ভীতু হয়ে পড়ে এবং উঠে দাঁড়াতে চেষ্টা করে বলে, না না, আমি চেক আপ করাতে চাই না। ডিরেক্টর হেসে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, এটা শুধু একটু মচকে গিয়েছে। তো ডিরেক্টরের স্ত্রী, যিনি একজন বড় বিশেষজ্ঞ ছিল, খুব দক্ষতাভাবে কিছু ওষুধ বা প্রেশার সব কিছু দেখে তখন লুজের ব্যথাও কমে যায়। ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন তারা চিকিৎসার বিল চায়। তখন লুজ একটু অস্বস্তিভাবে বলে যে, আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে রেখেছি, কাল সকালে গিয়ে নিয়ে আসবো, তখন তোমার টাকাটা দিয়ে দিব। রাত হয়ে গিয়েছে, আমাকে একটু থাকার জন্য এখানে রাখা যাবে? ডিরেক্টর বলে, তুমি চাইলে আজ রাত্রে এখানেই থাকতে পারো। কিন্তু সিলং একটু সন্দেহের চোখে দেখছে। তার মানে এখনও প্রশ্ন, এই লোকটা কি সত্যি কথা বলছে নাকি মিথ্যা, নাকি কোনো প্ল্যান করে এখানে এসেছে? আপনি আমার উপর যা করলেন তার জন্য আমি কৃতজ্ঞ, আমি কিছু করব না। সকালবেলা আমি ক্লিনিকে থেকে আমি চলে যাব, চিন্তা করবেন না। আপনি যেহেতু আমাকে সাহায্য করেছেন তাই আমি আপনাদের এই ক্লিনিকের জন্য একটা বড় ডোনেশন দেব, আর তখন আধুনিক মেডিকেল আরও অনেক কিছুই এখানে দেওয়া যাবে। এই কথা শুনে ক্লিনিকের সবাই খুব খুশি হয়, কিন্তু এখানে ছিলন তারপরও অনেক সন্দেহ করছিল। তার মনে হচ্ছিল এই লোকটা হয়তো বড় করে কোনো প্ল্যান করে আসছে, কে জানে আদৌ সত্যি সব কিছু বলছে কিনা। একজন ফাঁপা কথা বলা লোক, যার একমাত্র লক্ষণ হচ্ছে নিজেকে কিছু বানিয়ে তোলা। এদিকে ডিরেক্টরের স্ত্রী, যিনি একটু সরল মনের মানুষ, তখন সে লুজকে, আপনি চান তো আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। তখন মাথা নাড়িয়ে লুজ সেখান থেকে চলে যায়। তখন আমরা এখানে দেখতে পাই টিভিতে একটি সংবাদ জানানো হচ্ছে, এলাকায় আবারও লাইট সব কিছু অফ হয়ে গেছে, কারণে আবহাওয়া ভয়াবহ খারাপ হচ্ছে, এই ধরনের খবরই সেখানে বলা হচ্ছিল। তখন ডিরেক্টরের সাথে আলোচনা করতে শুরু করে, তার সন্দেহ আরও বাড়তে থাকে। তার মনে পড়ে গ্রামের এক লোক বলেছিল, এক অজানা লোক গ্রামে এসে বিদেশি ওয়াইন বলে নকল ওয়াইন বিক্রি করছে। তখন তার মনে হয় এই লোকটা হয়তো বা ওরকমই ওয়াইন সেলার। সে ডিরেক্টরকে নিয়ে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে যায়। সেখানে তারা একটি পোস্টার দেখতে পায়, সতর্কীকরণে এক অজানা ব্যক্তি যে ইম্পর্টেন্ট ওয়াইন নামে নকল মদ বিক্রি করছে, সবাই সাবধান থাকুন। আর চিল্লানোর সন্দেহ এবার এক প্রকার বিশ্বাসে পরিণত হয়ে যায় লুজের প্রতি, হয়তো সেই লোকটাই ভদ্রবেশী প্রধান। তো সিলান এখানে আমরা দেখতে পাই সে লুজকে একটি বাথরুম দেখে দেয় আর বলে যে, বেশি পানি নষ্ট করো না, কারণ ওয়াটার লিমিটেড সাবধানে ব্যবহার করো। লুজ মাথা নাড়ান। তারপর দেখতে পাই একসাথে সবাই যখন রাতে ডিনারের জন্য বসছিল, খাবার টেবিলে লুজ খেতে বসে আগে টিস্যু দিয়ে চপস্টিক মুছে নেয়। এটা দেখে সিলন কিছুটা বিরক্ত হয়, আর তার চোখে এটা ছিল এক ধরনের অহংকার প্রকাশ। রুজ এরপর চিকেন খেতে যায়। তখন সিলং একটু কটাক্ষ করে বলে, একটা মুরগি তো আছে আমাদের এখানে, তাই না? এখন ফ্রিতে খেয়ে কি ভাবছো খুব মজা লাগে, তাই না? আমাদের এই লোকসান করে তোমার লাভ কি? সে এক পিস মুরগি তুলে নিয়ে, ঠিক আছে আমি এক পিস খেলাম, তো এর দাম লিখে রাখো, কাল আমি সব টাকা দিয়ে দিব। তার গলায় ছিল একরাশ বিরক্তি আর খুব হতাশা। বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি,
আমার গাড়িটা বাইরে সেন্স লাইটটা আটকে আছে, গাড়ির ভেতরে আছে আমার ফোন আর ওয়ালেট, কাল সকালে গিয়ে তোমাদের পুরো টাকা দিয়ে দেব। শিলং এবার আর কথায় থেমে থাকে না, উঠে গিয়ে একটা ডায়েরি নিয়ে আসে, টেবিলে বসে গুনে গুনে হিসাব করতে থাকে কতগুলো পিস চিকেন খেলো। সবশেষে সে একটা হিসাব বানিয়ে সামনে রাখে এবং সে 8 পিস চিকেন খেয়েছে, প্রতি পিস 25 ইয়ন করে ধরল। টোটালে হয়েছে একটি ডায়েরিতে, তা হিসাব লিখে সে সাইন করতে বলে। রাত অনেকটা গড়িয়ে গেছে। লুজ এবার প্রশ্ন করে, তাহলে আমি কোথায় ঘুমাবো? কোনো কথা না বলে শিলং তাকে ক্লিনিকের একটা পেশেন্টের রুমে নিয়ে যায়, আর সেখানে অনেক মশা ছিল। সে বলে, তোমাকে এখানেই ঘুমাতে হবে, অন্য কোথাও জায়গা নেই। ঠিক তখনই লুজ হঠাৎ নিজের কাঁধে কিছু একটা নোট করতে দেখে। সে ভয় পেয়ে যায় এবং এটা দেখে সে চিৎকার দেয়, ও এটা সাধারণ একটা পোকা। আর এখন তো রোজ রাতেই অনেক রকম পোকা এখানে আসে, কিছু কিছু তো এত বড় হয়েছে কানের ভিতরেও ঢুকে যায়, সাবধানে থেকো। এই কথা বলে লুজ বলার সাথে সাথে লুজ তাড়াতাড়ি লাফ দিয়ে সোফার উপর উঠে যায় এবং সে খুব ভয় পেয়ে যায়। আর শিলং খুব মজা পায়। সে দরজা বন্ধ করে যখন নিজের ঘরে যেতে নেয় তখন লুজ তাকে আটকে দেয় এবং সে বলে, আজকে একটা রাত তোমার এখানে ঘুমাইতে দাও আমাকে, আমি খুবই ভয় পাচ্ছি, চাইলে আমি তোমাকে ভাড়াও দিয়ে দেব, কাল সকালে আমি তোমাকে 300 ইয়ন দিয়ে দিব। লুজ এবার শিলং হেসে বলে, ওয়াও, এত টাকা? তাহলে এত কম কেন দিবে? 1000-2000 ইয়ং দাও না কেন? লুজ বলে, ইয়ং মানে সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। কিন্তু শিলং চোখে তখন এক ভয় কাজ করে। ভুয়া লোক ছিল সে, যার কথায় সে কোনো ভরসা পাচ্ছিল না। তারপরও সে লুজের মুখের দিকে তাকিয়ে একটু নরম হয়ে যায়। শেষমেশ সে রাজি হয়ে যায়, ঠিক আছে তুমি এখানে ঘুমাও, সে নিজেই প্রেসিডেন্টের রুমে গিয়ে ঘুমাবে। তার জন্য সে সব কিছু গুছাচ্ছিল, তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে, তুমি এখনও কি ছাগল নিয়ে আমার উপর রাগ করে আছো? আমি সত্যি ওকে চুরি করিনি, আমি তো ওকে রক্ষা করেছি ছিলাম, বলো আমি ছাগল নিয়ে কি করব? তারপর সে হঠাৎ একটা বোতল তুলে ধরে বলে, আমি যা করেছি এই ভুয়া ওয়াইন নিয়ে। তুমি গ্রামে শহরের মানুষগুলোকে বিদেশি ওয়াইন বলে ভুয়া জিনিস বিক্রি করছো, তাদের টাকা নিচ্ছ, এটা মাফ করার মতো নয়। আর আমি হতবাক হয়ে যাই। সে বলার চেষ্টা করে, তুমি ভুল করছো, আমি কোনো ওয়াইন সেলার না, আমার শহরে একটা কোম্পানি আছে, আমি মেডিকেল সার্ভিস প্রোভাইড করি। কিন্তু শিলং তার কথা একেবারেই বিশ্বাস করে না। সে রেগে গিয়ে বলে, বেশ হয়েছে, এবার তোমার মিথ্যা বলা বন্ধ করো। তারপর সে সাবধান করে বলে, তোমাকে এখন থাকতেই হবে না, কিন্তু কাল সকাল হতেই চুপচাপ এই জায়গা ছেড়ে চলে যাবে। তাই সে সকালে লুজকে নিয়ে তার গাড়ি সেখানে যায়। জায়গায় যাওয়ার পর তারা সেখানে কোনো গাড়ি তো দেখাই যাচ্ছে না, পুরো গাড়িটা পাথরের নিচে চাপা পড়ে যায়, রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কোথাও যাওয়ার কোনো উপায় নেই। লুজ হতাশ হয়ে সেখানে বসে পড়ে। তুমি বিশ্বাস করো, আমার গাড়ি এখানেই ছিল, আমার অ্যাক্সিডেন্ট এখানেই হয়েছিল। কিন্তু শিলং এর চোখে লুজ একজন মিথ্যাবাদী। সে বলে, তোমার এই নাটক বন্ধ করো, এখানে তো কোনো গাড়িই ছিল না, বুঝতে পেরেছো? লুজ হতাশ গলায় বলে, আমি সত্যি বলছি, আমার গাড়ির ভেতরে ফোন, ওয়ালেট সব আছে, আমি এখানেই অ্যাক্সিডেন্টে পড়েছিলাম। আর সে বোঝানোর চেষ্টা করছে শিলংকে যে সে মিথ্যা বলছে না। দেখো, এখানে থেকে বেড়ানো আর আমার ভালো লাগছে না, আমাকে তো যেতেই হবে, কল করব, তোমার ফোনটা আমাকে একটু দেওয়া যাবে? তখন কটাক্ষ করে শিলং বলে, তোমার জানা ছিল না এখানে আসা যাওয়া একটাই রাস্তা, যেটা এখন পুরোপুরি বন্ধ? লুজ মাথা নিচু করে বলে যে, আমি কয়েকবার এসেছি, তাই আমি রাস্তা সম্পর্কে এতটা জানি না, কিন্তু আজই আমাকে আনসি হসপিটালে পৌঁছাতে হবে। আনসি হসপিটাল এই নাম শুনে শিলং থমকে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সেখানে ডাক্তার? লুজ উত্তর দেয়, না। আবার কটাক্ষ করে বলে যে, ডাক্তার না হলে আবার কিসের এত ইম্পর্টেন্ট মিটিং রয়েছে? হাসপাতালে তো শুধু ডাক্তাররাই কাজ করে, তাই না? লুজ এবার কাউকে বিরক্ত হয়ে বলে, তুমি কি আমাকে নিয়ে মজা করছো? শিলং ঠান্ডা গলায় বলে, আর না, আমি কেন তোমাকে নিয়ে মজা করব? তুমি তো এখন পর্যন্ত নিজের নামটাই ঠিক করে বলনি, হয়তো সেটাও মিথ্যা। তখন লুজ শেষবারের মতো জিজ্ঞেস করে, দেখো, আমি সত্যিই বলছি, আমি আনসি হসপিটালের প্রেসিডেন্ট। শিলং হেসে ফেলে বলে, এই ভুয়া গল্পগুলো এখন থামাও, বেশি সিনেমা দেখে ফেলেছো মনে হচ্ছে।
এইসব ভাপ্পাবাজি বন্ধ করো। তারপর আমরা দেখি হসপিটাল মিটিংয়ে এর সময় একে একে সব ডিপার্টমেন্টের ডক্টররা, ডিরেক্টর, তারপর প্রেসিডেন্টরা এসে উপস্থিত হয়েছে। একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে, কারণ হাসপাতালকে নিয়ে একটা ডকুমেন্ট বানানো হবে। তবে অপেক্ষায় প্রেসিডেন্টের লুজ। এই মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। ভাইস প্রেসিডেন্ট কাউ দুজনেই প্রেসিডেন্টের অনুপস্থিতিতে টপ সামলাচ্ছে সব কিছু। দীর্ঘক্ষণ অপেক্ষা করো, তখন লুজকে আসতে দেখে না তারা। তখন প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট ফোন করতে বলেন, কিন্তু ফোনের ওপারে কোনো সংযোগ পাওয়া যায়নি। পাহাড়ি তখন নেটওয়ার্কও ঢুকছিল না। অ্যাসিস্ট্যান্ট ফিরে এসে বলে, স্যারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এই কথা শুনে ভাইস প্রেসিডেন্টও সবাইকে নিজ নিজ কাজে ফিরে যেতে বলেন, কারণ তাদের সময় নষ্ট হচ্ছে। তখন আমরা দেখতে পাই লুজ পাহাড়ি রাস্তায় আটকে গেছে। তারা আশেপাশে অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজতেছিল, যদি এখান থেকে বের হওয়া যায়। এই সময় তারা দেখতে পায় একদল ইঞ্জিনিয়ারকে, যারা রাস্তার বা টাওয়ার মেরামত কাজ করতে এখানে এসেছে, এই রাস্তাগুলো ক্লিয়ার করতে এবং টাওয়ার চেক করতে। কমপক্ষে 2-3 দিন সময় লাগবে। এই কথা শুনে লুজ পুরোপুরি হতাশ হয়ে পড়ে এবং সে ফোন দিয়ে চেষ্টা করে কাউকে এখানে আনার জন্য। তখন আমরা দেখি শিলং বিরক্ত হয়ে ফোন নিয়ে নেয়, এই জায়গা থেকে চলে যেতে বলে লুজকে। তখন লুজ দৌড়ে শিলংয়ের পিছন পিছন এসে বলে, শোনা, আমি সত্যি বলছি, আমি না ওই হসপিটালের প্রেসিডেন্ট। ক্লিনিকে ফিরে এসো। সে সবাইকে সেটা বোঝাতে চায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। আসলে সবাই তাকে অবিশ্বাস করছে। আর সে হসপিটালের প্রেসিডেন্ট, কিন্তু তার কথাগুলো আরও বেশি নাটকীয় আর অবিশ্বাস হয়ে গিয়েছে। তখন শিলং এবার রাগ হয়ে একটা ঝাড়ু নিয়ে তার পেছনে ধাওয়া করে। তখন সেই সময় আমরা দেখতে পাই, তুমি এই গ্রামের সহজ সরল মানুষকে মিথ্যা কথা বলছো। এবং তারা ঠিক তখন একজন উপস্থিত হয় সেখানে, এই মূল সে ব্যক্তি যে হোয়াইট সেলারকে দেখেছিল, যার থেকে সবাই ওয়াইন কিনত। তিনি চিৎকার করে বলল, এই লোক তো সে নয়, আমি ওই আসল লোককে আমি দেখেছি এবং চিনি। পরের দিন সকালের দৃশ্য, 3 জন মিলে ব্রেকফাস্ট করার জন্য ডিরেক্টরের কাছে বসেন। তখন আমরা দেখতে পাই তখন লুজকে ডাকানো হয়। তখন শিলং বলে, এটা কোনো ফ্রি রেস্টুরেন্ট না যে ইচ্ছে করলে সবাই এখানে এসে খাবে। তবে ডিরেক্টরের স্ত্রী তিনি বলেন যে এই অবস্থায় ও কোথায় যাবে বলো, বাইরের রাস্তা ব্লক, বৃষ্টি, আবার ফোনের নেটওয়ার্কও নেই। শেষমেশ শিলং একটু বিরক্ত হয়েই লুজের কাছে যায় এবং সেখানে গিয়ে সরাসরি কথা বলতে চায়। সে বলে, তুমি এবার সব সত্যি কথা বলো, তুমি কি সত্যি এই হসপিটালের প্রেসিডেন্ট? তখন শিলং বলে যে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই হসপিটালের প্রেসিডেন্ট হয়ে থাকো তাহলে শোনো, আমি ওই হসপিটালের একজন ডাক্তার। এই কথা শুনে লুজ অবাক হয়ে যায়। সে বলে, তুমি আরশি হসপিটালের ডাক্তার? তাহলে তুমি এখানে কেন? তখন সে বলে যে, আমি এখানে কেন এসেছি? শিলং তখন বলে, হ্যাঁ জানি, আমি এখানে এসেছি হসপিটালের ওয়েলফেয়ার প্রোগ্রামে অংশ নিতে। তাই বাহারি গ্রামের বিভিন্ন মেডিকেল অফিসার ডাক্তারদেরকে এখানে আনা হয়। তারপর সে তাকে বলে, একটার পর একটা বানিয়ে বলছো মিথ্যা কথা, তোমার সাহস হয় কিভাবে এতগুলো মিথ্যা বলার পর? এই কথাগুলো শুনে লুজ একটু হেসে ফেলে। সে বলে, আচ্ছা তাহলে তুমি যেহেতু হসপিটালের ডাক্তার, তুমি নিশ্চয়ই জানো সেখানে অনেক কিছু বদলাচ্ছে। তুমি বলো দেখি কি কি চেঞ্জ হয়েছে ওই হসপিটালের। যেন এবার শিলং পুরোপুরি বলতে শুরু করে, আর কত মিথ্যে বলবে তুমি, বেহায়া কোথাকার, তোমার এই নাটক আর সহ্য হচ্ছে না। সে রাগেই সেখান থেকে চলে যায়। পরেই তার মনটা একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। রুমে ঢুকে একটা গরম গরম নুডলসের সে খায়। তখন আমরা শিলংকে একটু অবাক হয়ে এগিয়ে গেল, শিলং এই গন্ধটা তো নুডলস। তখন সে লুজের সাথে কথা বলে, নিজের জন্য রেখে খাচ্ছ। শিলং রাগে ফেটে পড়ছে। তখন সে বলে, এটাই ছিল শেষ কাপ আর তুমি একাই খেয়ে নিচ্ছ। লুজ মাথা চুলকে হেসে বলে, আরে দেখো না, 1 কাপের বদলে আমি তোমার জন্য 10 কাপ এনে দেব। কিন্তু শিলং বিশ্বাস করে না। সে জানে লুজের কথা মানে একটা হাস্যকর্মী। সে আবারও রেগে যায় এবং বলে দেয়, আমি একটু বিশ্বাস করি না, প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু সমস্যা হচ্ছে এখনও রাস্তাঘাট ব্লক, কোথায় যাওয়ার উপায় নেই। এই পরিস্থিতিতে ডিরেক্টর ঠিক করে তাকে এখানেই থাকতে দেওয়া হবে, তবে এক শর্তে। শর্তটা হলো লুজকে এখানে কিছু কাজ করতে হবে। লুজ কোনো মতে রাজি হয়ে যায়। এরপর শিলংকে দিয়ে হাঁস, তারপরে মুরগি, সব প্রাণীদের খাবার দিতে বলে, আর খাওয়ার শেষে ওদের মল মূত্র পরিষ্কার করার দায়িত্বে তাকে দেওয়া হয়।
তারপরে এগুলো করতে করতে সেখানে লুজ অনেকটাই হাঁপিয়ে যায়। আমরা এখানে দেখতে পাই সে বসে বসে পুরো ব্যাপারটা উপভোগ করছে, যেন এক ধরনের প্রতিশোধ নিচ্ছে সিলং। আবারও লুজ এসে সিলনের রুমের দরজা কড়া নাড়ে, কিন্তু আজ সিলং একেবারে ঠিক করে রেখেছেন আজ সে লুজকে রুমে ঢুকতেই দেবে না। তবে লুজ শুরু করে তার নাটক। সে জানালার পাশে বসে পড়ে, যেন আজ রাতে সেখানেই ঘুমাবে। সিলং জানালার দিকে এগিয়ে যায়। লুজের এই কাণ্ড দেখে সে একটু মানে চিন্তা করে, যত রাত আমি তোমার রুমে ঘুমাবো তার সব গুনে গুনে আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব। শেষমেশ দরজা খুলে দেয়। ঠিক আছে, কিন্তু তার মানে এই না আমি নরম হয়ে গেছি, কাল সকালেই কাজ শুরু করবে ঠিকঠাকভাবে। সে শুধু এতটুকুতেই থেমে থাকে না। শত দূরে লুজ যেন গ্রামের মানুষদের তার সেই বেজেলা মদ বাচ্চার এগুলো খারাপ নেশা থেকে যেন দূরে সরিয়ে নিতে পারে, এসব নিয়ে চিন্তা করছিল। আমরা পরের দিন দেখতে পাই সব কাজ লুজ করে সেরে ফেলেছে তার আগেই সকালে। এরপর চারজন একসাথে বসে ব্রেকফাস্ট করতে থাকে। এই সময় আমরা জানতে পারি আসলে শিলং এখানে পাঠানো হয়েছিল মাত্র 3 মাসের জন্য, কিন্তু এখন তো 6 মাসেরও বেশি হয়ে গেছে। তবে সমস্যা হচ্ছে যে এখানে ডিরেক্টর নাকি ট্রান্সফারের ব্যবহারে সই করতে চাইছে না, আর এই কারণে আজও এখানে রয়ে গেছে শিলং। তো আমরা এখানে দেখতে পাই যে সবাই তাকে দেখে একটু অবাক হচ্ছে। এই শান্ত ঠান্ডা মেয়ে হঠাৎ এত চুপচাপ কেন? তখন তারা এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? উপর লেভেলের লোকদের সাথে কোনো ঝামেলা হয়েছে? কিছুক্ষণ চুপ থাকে, সে বলে যে না। কাহিনী বলতে শুরু করে। প্ল্যাটফর্ম শুরু। তখন সে তার আদেশ পোস্টিং করেছিল একটা হাসপাতালে, এক ডিপার্টমেন্টে। একদিন তার মা তার ছোট ছেলেকে নিয়ে সেখানে যায়। বাচ্চার হাটে একটা জটিল সমস্যা ছিল যে বলছিল এই ছেলেকে আর বাঁচানো সম্ভব না। সব হসপিটাল তাকে ফিরিয়ে দিয়েছিল। তবে সেই মেয়ে প্রতিদিন এসে বসে থাকতো। তার চোখে ছিল একরাশ আশা। বিশ্বাস করত কোনো একদিন তার সন্তান সুস্থ হয়ে উঠবে। এই দৃশ্য দেখে সে একদিন নিজে এগিয়ে এসে ওই মায়ের সাথে কথা বলে। বাচ্চার অসুস্থের কথা শুনে সে সরাসরি প্রেসিডেন্টের সাথে মিস্টার গাউনের সাথে কথা বলে। তাকে খুলে বাচ্চার অবস্থা বলে। অপারেশন জটিলতা সব কিছু ডাক্তাররা জানিয়েছিল। এই ধরনের সার্জিক্যাল সফলতার সম্ভাবনা প্রায় 0। তবুও শিলং হার মানেনি। ডাক্তার গ্রো এবং অপারেশন আগে সফলভাবেই করেছিলেন। তার ডিরেক্টর না হয়েও ডাক্তার শোকে বাচ্চাকে ভর্তি করাতে বলে দেয়। কিন্তু এখানে সমস্যা শুরু হয়। ডাক্তার তখন প্রেসিডেন্ট পদের সম্ভাব্য পার্কে ছিলেন, আর এই অপারেশন যদি ব্যর্থ হয় তাহলে তিনি প্রেসিডেন্ট হওয়ার রাস্তাও হারাবেন। তবুও অপারেশন হয়, আর দুর্ভাগ্যবশত বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না। এরপরে পুরো মানুষজন সবাই তাদের উপরে দোষারোপ দেওয়া শুরু করে, কারণ সে কোনো ডক্টরকে জানানো ছাড়াই বাচ্চাকে ভর্তি করিয়েছিলেন। ফলাফল স্বস্তি স্বরূপ এই দূরবর্তী গ্রামে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। আর যেহেতু তার ডিপার্টমেন্টের তিনি ট্রান্সফার পেপার সই করছেন না, আর সেই কারণেই শিলং এখনও এই গ্রামে আটকে আছে। সে বর্তমান সময়ে ফিরে আসা যাক। এই অল্প কথা শুনে লুজ একটু চুপ হয়ে যায়। তার চোখে মিশে যায় নিশ্চয়ই তার প্রতি সহানুভূতিশীল। তারপর সে শোনে, তোমার দোষ কিছুই ছিল না, তুমি অন্তত চেষ্টা করেছিলে। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সে ভয়ই এগোতে পারতো না, বরং তোমাকে নিয়ে গর্ববোধ করা উচিত। সেই মা অন্তত তোমার জন্য কৃতজ্ঞ থাকবে। সবাই তো সাহায্য করে না, কিন্তু কেউ চেষ্টা করলেই সেটা বড় ব্যাপার। শিলং বলে, তুমি শুধু অতিরিক্ত আবেগে হেসো না। চলো এখন মন দিয়ে নিজের কাজটা করো। রাত নেমে আসে। শিলং সময় নিজের ক্লান্তি ঝেড়ে ফেলতে বোতলে ওয়াইন নিয়ে একা ছাদের কাছে আসে। এদিকে লুজ তখনও বাড়ি বিভিন্ন জায়গায় কাজ করছিল পরিচ্ছন্ন। তারা হঠাৎ তার চোখে পড়ে ওয়াইন খাচ্ছে শিলং। সে একটু অবাক হয়ে এগিয়ে আসছে। সে হাসতে হাসতে বলে, তুমি তো সবসময় অন্যকে ওয়াইন খেতে মানা করো, আর এখন নিজেই ওয়াইন নিয়ে বসে আছো। এসব শিলংয়ের চুপচাপ দেখে হালকা হাসি দিয়ে, এটা কিন্তু সাধারণ ওয়াইন না, ওষুধের মতো কাজ করে, এর কোনো সাইড এফেক্ট নেই। তোমার সেই দামি ওয়াইনের চেয়ে অনেক গুণ ভালো। কারণ সে লুসে বসে একসাথে দুজনে কথাগুলো বলছিল, আর তখনই আমরা দেখতে পাই একটা ছোটোখাটো মিনি শুরু করে দেয়। নিজের ব্যাগ থেকে কিছু ড্রাই ফ্রুটস বের করে তারা দুজনে গল্প করতে করতে ওয়াইন খেতে থাকে। গল্প করতে করতে শিলং নিজের জীবনের অনেক অজানা কথা শেয়ার করে ফেলে। নিজের পরিবারে, তারপর হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন আর সংক্রমণ, বিভিন্ন ধরনের গল্প করে। এইসব কথা শুনতে শুনতে লুজ একবারে খুবই শিলংয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে। দুজনই পুরো মাতাল হয়ে গিয়েছিল, আর নিজেকে ঠিক রাখতে পারছে না শিলং। একটু বিরক্ত হলো, তার প্রতি মায়া এসে যায়। সে
লোককে ধরে নিজের রুমে নিয়ে নিজের বিছানায় বসিয়ে দেয়। আর এরপর হ্যাং আউট কাটানোর পর এই সময় শিলং এর মোবাইলে একের পর এক মেসেজ ঢুকতে থাকে। সবগুলো তার মায়ের পাঠানো মেসেজ ছিল, যেগুলো গতকাল থেকেই পাঠানো হয়েছিল, কারণ গতকাল থেকে শিলংয়ের ফোন অফ ছিল। সে দ্রুত মাকে ফোন দেয় এবং রিসিভ করে। তার মা কান্নায় ভেঙে পড়ে। আজ তার মৃত্যুবার্ষিক ছিল, তুমি একবারও মনে করনি, একটাও ফোন করনি। শুনো, শিলং মুখ একদম থমথমে হয়ে যায়। তার চোখে একটা অদ্ভুত ঠান্ডা বিরক্তি দেখা যায়। সে জানায় সে তার বাবাকে কখনোই পছন্দ করতো না, কারণ সেই মানুষটি কখনো পরিবারের জন্য কিছু করেনি এবং বরং পরিবার ফেলে একদিন সে চলে গিয়েছে। মা তখন একটু চুপ করে যায়, কারণ তিনিও জানেন এই কষ্টগুলো এত সহজে তো ভুলে থাকা যায় না। কিন্তু মা তখনও আশায় ছিলেন যে শিলংয়ের কাছে হয়তো একটু ভালো আছে শিলং। তার সেই ভরসায় তার মা একটু ভালো থাকার চেষ্টা করে। তোমার পাশে থাকবো, কিন্তু শিলং তাকে আসতে বারণ করে দেয়। সে বলে, মা এখানে অনেক কাজ, তুমি এসো না, আর আমার জন্য বেশি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড তো আছে। এই কথা শুনে মা একটু চুপ করে যায়। তারপর শান্ত স্বরে বলে, তোমার মুখের কথাই বোঝা যায় তুমি অনেক মিথ্যা কথা বলছো। আমার যেন তোমার জন্য দুশ্চিন্তা না হয়, তাই বানিয়ে বানিয়ে বলছো। এবার শিলং একবারে কনফিউজ হয়ে পড়ে, আর সে জানায় সত্যি বয়ফ্রেন্ডের কথা বানিয়ে বলছে। তাই সে জোর দিয়ে বলে, না না মা, আমি সত্যি বলছি, আমার বয়ফ্রেন্ড আছে। মা তখন হেসে বলেন, তাহলে তো ভালোই, তার একটা ছবি পাঠাও। এবারে ছেলের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তারপর আমরা দেখতে পাই তার নাম হচ্ছে লুজ। বলে সে দৌড়ে গিয়ে নিজের ঘরে ফিরে যায়। সেখানে সে লুজকে চুপচাপ গিয়ে একটা ছবি তুলে নেয় লুজের ঘুমন্ত মুখের। ঠিক তখনই লুজ চোখ মেলে তাকায় শিলংয়ের দিকে। একটু চমকে যায় শিলং, চুপচাপ তার কাঁধে মাথা রেখে। এই দৃশ্যটা দেখে শিলংয়ের মনটা হালকা হয়ে যায়। সে নিজের ফোন বের করে একটা স্নিগ্ধ মুহূর্তে ছবি তুলে নেয়, যেখানে লুজ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। তার সেই ছবিটা তার মাকে পাঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে একটা বার্তাও লিখে, আমার বয়ফ্রেন্ড কাজ করে সে ক্লান্ত হয়ে গিয়েছে, আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মা ছবি দেখে খুব খুশি হয়। তিনি সঙ্গে সঙ্গে SMS এর রিপ্লাই দেয়, তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লেগেছে, তোমরা একসাথে খুব ভালোভাবে সময় কাটাও। রাত শেষে শিলংকে যখন সে দুজনেই ঘুমিয়ে যায় সেখানেই। তারপরের দিন আমরা সকালে দেখি লুজ তখন ঘুম থেকে উঠে। ডিরেক্টর তখন জানায় রাস্তাগুলো এখন পরিষ্কার, নেটওয়ার্কও ঠিকঠাক চলছে। এই কথা শুনে লুজ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। অল্প সময় সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে শিলং সকালে একটু জানে, ঘুরে ঘুরে দেখে আসে গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রা সব কিছু, যেন তার মনে একটু হালকা হয়। ফিরে এসে সে যখন জানতে চায় যে লুজ যাওয়ার পর শিলংয়ের মনে একটু হলো কেমন যেন ফিল করছিল। বিদায়টা তো জানাতে পারল না লুজকে। তো সে অবশেষে নিজ বাড়িতে ফিরেছে লুজ। তখন আমরা দেখি হাসপাতালে যেতে হবে। বের হওয়ার আগে সে তার অ্যাসিস্ট্যান্টকে দ্রুত নির্দেশ দেন যে সম্পর্কে যতটা সম্ভব জোগাড় করতে, আর 2 নাম্বার হচ্ছে কিছু বিশেষ মেডিকেলের ইনফরমেশন রাখতে। আর তারপর গাড়িতে চলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে পৌঁছেই তো যখন লুজ ডাক্তারের সাথে দেখা করে, ডাক্তার সামনাসামনি তার অনেক প্রশংসা করেন। আপনি না থাকলে এই হাসপাতাল চলতই না, এরকম কথা শুনে কিন্তু পেছনে সে আবার অন্যদের বলে, এই লোকটা তো আসলে ডাক্তার, একজন সাধারণ চামচা ছাড়া কিছুই না। এই সময় নতুন ভাইস প্রেসিডেন্ট মিস্টার গো আসেন তখন লুজের সাথে দেখা করতে। লুজের জন্য নতুন একজন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করেছেন সে, কিন্তু লুজ তখন একটু সন্দেহ করে ফেলে, এই মিস্টার গো হঠাৎ এত সাহায্য করতে আসলো কেন? সে তো প্রেসিডেন্টের চেয়ার দখলের জন্য উঠে পড়ে লেগে আছে। এই সন্দেহ থেকে সে তার অ্যাসিস্ট্যান্ট কেবিনকে নির্দেশ দেয় এবং আমরা দেখতে পাই যে এখানে সে জানায় যে ভিতরে কি ষড়যন্ত্র চলছে। এদিকে আবার ফিরে আসা যায় গ্রামে শিলংয়ের কাছে। হঠাৎ করে গ্রামে একটা বিশাল ট্রাক আসে, যেখানে মেডিকেল বিভিন্ন জিনিসপত্র নিয়ে সে মেডিকেলে ঢুকছে। আর এশিয়ার ডিরেক্টর 3 জনই হতবাক। ডিরেক্টর নিজেও তার সন্দেহ থাকতে পারে না। তিনি বুঝে ফেলেন লুজ তো আসলে সাধারণ কেউ নয়, সে তো সত্যি আমাদের গ্রামের প্রেসিডেন্ট। তখন শিলংও অবাক হয়ে যায় সেভাবে। আচ্ছা, তবে কি লুজ খুব বড়লোক? না, এমন কিছু ব্যবহার দেখে তো মনে হয়নি। এই সময় হঠাৎ
একটা মেসেজ আসে শিলংয়ের ফোনে, আপনাকে মূল হাসপাতালে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এই খবর শুনে শিলং আনন্দে লাফিয়ে ওঠে, তার চোখে তখন খুশির পানি। অবশেষে বহুদিন পর নিজের প্রিয় জায়গায় ফিরে যাওয়ার সুযোগ এসেছে। এদিকে ডিরেক্টর আর তার দুজনেই খুব খুশি হয় শিলংয়ের এই মেসেজ দেখে। ট্রান্সফার সব কিছু ব্যবস্থা হয়ে গিয়েছে, মূল হসপিটালে ফিরে যেতে হবে, এটাই যেন একটা জয়। এদিকে লুজের পাশে কেবিন মানে তার অ্যাসিস্ট্যান্ট আসে, তার খোঁজ খবর নিয়ে সে জানায় সেদিন যে লোক আপনার উপর নজর রাখছিল সে আসলে আপনার পরিচিত মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। আপনার পথে আসার ব্যাপারটা সহজ করতে হবে। একটু হাসতে হাসতেই, স্যার আপনি কি সত্যি ডক্টর ছিলেন? শিলংকে নিয়ে এত কিছু ভাবছেন, মানে কোনো লাভ অ্যাঙ্গেল আছে বা কিছু? তখন তার মুখে সরাসরি কোনো উত্তর থাকে না। এদিকে গ্রামে আমরা শিলংকে বিদায়ের দিন এসে গেছে। সে নিজ হাতে সবার জন্য খাবার রান্না করে, গ্রামের প্রতিটা মানুষের সঙ্গে সে ভালোভাবে সময় কাটায়, কথা বলে। অবশেষে আবেগঘন মুহূর্তে সবাইকে বিদায় জানিয়ে গ্রাম ছেড়ে চলে আসে। ডিরেক্টর আর তার স্ত্রীর চোখে পানি এসে দাঁড়িয়ে যায়, কিন্তু মনে মনে তারা খুব খুশি তাদের প্রিয় ডক্টর আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে, তার স্বপ্ন পূরণ হচ্ছে। এইদিকে দৃশ্যর ঘাটে শহরের হসপিটালে ছিল আবার নিজের পুরনো রুমে ফিরে আসে, যেখানে তার রুমের জিয়া তাকে দেখে আনন্দে লাফিয়ে উঠে। আমরা এখানে দেখতে পাই যে সে শিলংকে জড়িয়ে ধরে বলে, অনেক দিন পরে ফিরলে, কেমন ছিলে? শিলং তখন ধীরে ধীরে সব কিছু তাকে বলে এবং সে ভাবে লুজ আসলো এবং তাদের গল্পগুলো এক এক করে সব খুলে বলে। হঠাৎ একটা আইডিয়া আসে, জিয়া উত্তেজিত হয়, বলে তোমাদের গল্পটা বেশ সিনেমার মতো, আমি এমনই একটা সিরিয়াল দেখেছিলাম। হেসে ফেলে। শহরে হসপিটালে এক কনফারেন্স রুমে তখন শিলং বিশ্বাস করতে পারছে না যে লুজ তার জন্য এসব কিছু করছে আর এতদিনে এই ঝামেলা থেকে সে মুক্তি পেয়েছে। এদিকে আমরা লুজের কেবিনে অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই এবং হাসপাতালে সবাই এখন জানে শিলং ফিরে এসেছে। তাই প্রেসিডেন্ট অফিস থেকে শিলংকে ডাকা হয় নতুন প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য। শিলংকে একটু নার্ভাস, কি হবে এই নতুন প্রেসিডেন্ট, হয়তো আবার সেই লুজ টাইপের কেউ, আর একটা যোগ কাজ করছিল মনে মনে। হাসপাতালের নাম যেহেতু আংশি হসপিটাল, হয়তো প্রেসিডেন্টের নাম হবে আংশি। সে ধীরে ধীরে প্রেসিডেন্টের দরজায় নক করে, কেবিনের ভিতর ঢুকেই সে কেবিনকে দেখে ধরে নেয় কেবিনের নতুন প্রেসিডেন্ট ছিল ভদ্রভাবে বসে। হ্যালো স্যার, আমি নতুন ডিউটি শুরু হবে আমার। বিভিন্ন মজা করতে করতে সে আচ্ছা শুনেছি কি তোমার সাথে নাকি প্রেসিডেন্টে শিলং এসেছিল? শিলং তখন বলে, লোকটা একটা সাধারণ লোক, সে যে আমাকে ধোকা দিয়েছে। সে তখনও জানে না আসল প্রেসিডেন্টকে। ঠিক তখনই পেছন থেকে লুজ এসে দাঁড়ায়। শিলং এক মুঠো তাকিয়ে সেখানে থমকে যায়। সে হতবাক, তার চোখে বড় হয়ে যায়। সে যেন চোখের সামনে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে লুজ যে ইনি সেই প্রেসিডেন্ট। পরে লুজ সেখানে, তুমি এত চুপচাপ, তুমি কি ডক্টর শিলং? তিনি আরও বলে, চিনতে পারোনি আমাকে? এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে শিলং সেখানে। তারপর চোখের সামনে এইসব আগের স্মৃতিগুলো ভেসে ওঠে। মিথ্যা বয়ফ্রেন্ড সাজানো, তার কাঁধে মাথা রাখা, ঝগড়া, হাসি, এসব মনে পড়তে সে উঠে দাঁড়ায়, বলে, আমি সরি, গ্রামে তোমার সাথে আমি ব্যবহার খারাপ করেছিলাম, আমি বুঝতে পারিনি তুমি কে। লুজ গম্ভীর হয়ে বলে, তোমার সরি বলার দরকার নেই, গ্রামে যা কিছু হয়েছিল সেটা সময়ের দায় ছিল। আমি চাই না তুমি সেজন্য নিজেকে ছোট মনে করো একটা মুহূর্তের জন্য। দুজনের মধ্যে নীরবতা থেকে শিলং সামনে একটু লজ্জিতভাবে দাঁড়িয়েছিল। এতক্ষণে লুজ একটু হেসে ফেলে। সে চুপচাপ বলে, আচ্ছা ঠিক আছে, তোমারও ভুল ছিল, তুমি আমাকে চিনতে পারোনি শিলং। তবে আমার সরি বলে নিজেকে আর ছোট করো না। তোমাকে সরি বলতে হবে না, তবে মেডিকেল ডকুমেন্ট তো পেয়ে গেছো, যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই না? হ্যাঁ সত্যি, ধন্যবাদ আপনাকে। তখন লুজ পকেট থেকে একটা প্যাকেট বের করে তার হাতে দেয় আর বলে, এইটা রাখো, তোমার টাকাটা ফেরত দিচ্ছি যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। শিলং কিছুটা অবাক হয়ে বলে, এত হিসাব করে? আমি মজা করছিলাম। লুজ বলে, না না, এসব ঠিকই আছে। তারপরে এখানে আমরা দেখতে পাই যে প্রতি রাতে 2000 এবং আর বিভিন্ন চিকেনের টাকা সব কিছু তাকে মিলিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তখন শিলং বলে, আমি মজা করেছিলাম, আসলে এসব দেওয়া লাগবে না, আপনি টাকাটা নিয়ে নেন, আমার টাকা লাগবে না। কিন্তু
তখন লুজ বলে শেষমেশ শিলং টাকাগুলো নিতে বাধ্যই হয়। আচ্ছা ঠিক আছে নিলাম, তাহলে আমরা গ্রামের হিসেবে এখন ফাইনাল মিটিং করেই ফেললাম। তখন আমরা দেখি লুজ বলে কিন্তু তোমার সঙ্গে তো এখনো অনেক হিসেব বাকি আছে। এই কথাটা একটু স্টাইলে বলে। তখন এখানে শিলং নার্ভাস হয়ে যায়। তাহলে কি সত্যি তাদের সম্পর্কে আরও কিছু হতে যাচ্ছে? সে হেসে কিছু না বলে সেখান থেকে চলে যায়। ওদিকে শিলং মাথা নিচু করে, সে মনে মনে বলছে আমি কেন যে ওই লোকটার সাথে এত কিছু করতে গেলাম। ঠিক তখনই একজন ডাক্তার তার পাশে আসে। আপনার মাথা কি ঠিক আছে? একটু বিব্রত হয়, তার দিকে মুখ ফিরিয়ে নেয়, তারপর লজ্জায় সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্য কনফারেন্স রুমে আমরা এখানে দেখতে পাই এক হসপিটালে মিটিংয়ে সেখানে বসে আছে। সে হসপিটাল উন্নয়নের জন্য একটি শ্যুট করার অনুমতি চাচ্ছিল, আর একের পর এক নতুন মিউজিক্যাল বিভিন্ন ধরনের কাজ করবে তারা। আর এদিকে শিলং ডিরেক্টর ওয়ানের কাছে যায় এবং এখন কেন তাকে এখানে ডাকা হয়েছে চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য। তোমার জায়গায় এখন অন্য একজন মহিলা কাজ করছেন, তুমি আপাতত শুধু অবসর করো। এবার মিস্টার রুমের হাতে একটি রিসার্চ পেপার দিয়ে বলেন এই বইটার জন্য আমি রিসার্চ করছি, তুমি এখান থেকে গুরুত্বপূর্ণ নোটস তৈরি করো। শিলংয়ের মুখে কিছু না বললেও সে ঘরে ফিরে আসে, নিজের হতাশা কথা জিয়াকে বলে। এই ডিরেক্টর এখনও আমার উপর রেগে আছে, তাই কোনো কাজ দিচ্ছে না, উল্টা আমাকে নোটস বানানোর দায়িত্ব দিয়েছে যে ওকে শান্ত করতে হবে। কিন্তু শিলং এবার ঠিক করে নেয় সে আর লুসের মুখ পর্যন্ত দেখবে না, যে তাকে এখানে আবার চলছে। এখানে আমরা দেখতে পাই যে ঠিক তখনই তার ফোনে বারবার কল আসে। তার বাবা বলে তোমার কাজ কেমন চলছে? তোমার মা দাদুকে বলছিল তুমি তো প্রায় 3 দিন নিখোঁজ ছিলে, বলা হচ্ছিল তুমি নাকি একসঙ্গে। মা তখন পেছন থেকে জিজ্ঞেস করে সেই গ্রামে তুমি একটা মেয়ের সঙ্গে পরিচিত হয়েছিলে, তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করো? এরপর আবার আমরা দেখি শিলং হসপিটালে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই হঠাৎ লিফটের দরজার সামনে লুসকে দেখে থমকে যায়। সে একটু দূর থেকে দেখে নিয়েছিল লুজ লিফটে ঢুকছে কিনা। নিশ্চিত হওয়ার পর সে নিজেই বাটন চাপতে যায়, কিন্তু দরজা খুলতে দেখে লুজ এখনও ভিতরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে লুজ আসলে লিফটের কোনো বাটন চাপেনি, বাধ্য হয়ে শিলং তার পাশেই দাঁড়িয়ে যায়। তখন আমরা এখানে দেখতে পাই তুমি কি আমাকে গল্প শোনাতে এসেছো? শিলং একটু হেসে বলে না না তেমন কিছু না। এবার লিফট থামে, শিলং কোনো কথা না বাড়িয়ে নিজ ফ্লোরে চলে যায়। এরপর আমরা এখানে একটি প্রোগ্রামের প্রস্তুতি ডাকা হয়েছিল তাদেরকে, সেখানে একটি বিশেষ পরীক্ষা হচ্ছিল বিভিন্ন প্রেগনেন্সি বিষয়। এই টেস্টের মাধ্যমে পুরুষদের বোঝানো হতো একজন নারীর সন্তান জন্ম দেওয়ার সময় কেমন যন্ত্রণা হয়। আজকেও এই টেস্টে অংশ নিতে দেখা যায় তার চারপাশে আরও বেশ কিছু মেয়ে যারা টেস্টিং বিভিন্ন ধরনের কাজ করতেছিলেন। এখানে অংশগ্রহণকারীকে সহায়তা করতে চলে যায়। এটা দেখে লুস বলে ওঠে দেখা যাচ্ছে তুমি আমাদের এক্সচেঞ্জ করে দিয়েছো। শিলং তখন হেসে জবাব দেয় হ্যাঁ, কারণ আমি তোমার সঙ্গে একটু বেশি পরিচিত, তাই হয়তো তুমি ভাবো আমি তোমাকে কষ্ট দিতে পারি। লুজ একটু ঠাট্টা ছুঁড়ে বলে তুমি কি ভয় পাচ্ছ আমি হয়তো প্রতিশোধ নিয়ে ফেলি? শিলং তখন আমরা প্রেগনেন্সি পয়েন্টে লুজ নিজেকে প্রমাণ করে তার সহ্য ক্ষমতা এতটাই বেশি ছিল যে টেস্টিং অংশে নেয়ার সকলেই অবাক হয়ে যায়। অনেকে তার প্রশ্ন করে বসে, এমন শিলং স্বরে স্বীকার করে নেয় যে সে সত্যিই ভালো করেছিল। লুজ একটু মজা করে বলছে তুমি আমার এত প্রশংসা করছো, এটা কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? শিলং তারপর শিলং বলে যে না না তুমি সত্যিই খুব ভালো করেছো, এটাই বললাম। এ ভরসে আবার তার কাজে ফিরে যায়। দেখা যায় এক সহকর্মীর সঙ্গে কথা বলছে, সেখানে সে লুজকে নিয়ে অনেক কিছু সমালোচনা করে ফেলে। আগে তো এমন ছিল না, তখন তো সে ডাক্তারের কোথাও ঠিকমতো শুনতো না। জি আজ যখন রিজেক্ট হয়ে গিয়েছিল, আর এখন দেখা যাচ্ছে সে সরাসরি প্রেসিডেন্টকে পটানোর চেষ্টা করছে। প্রোগ্রাম শেষ হওয়ার পর লুজ সমস্ত ডাক্তারদের জন্য একটি ডিনারের রেস্টুরেন্টে আয়োজন করে। সেখানে আমরা শিলংকে আগ্রহ দেখাতে দেখি না, তাই সে লুজ একাই গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ শিলংয়ের সঙ্গে দেখা হয়ে যায়। শিলং হাঁটছিল তখন, তাকে গাড়িতে তুলে বলে তোমাকে বাড়ি নামিয়ে দেব, আমার গাড়িতে ওঠো। তখন আপত্তি করলো শিলং, তারপর সে রাজি হয়ে যায়। গাড়ির ভেতরে লুজ একটু মজা করে বলে তুমি কি সব সময় এত নরম স্বভাবে এবং নার্ভাস কেন? তারপর সে জিজ্ঞেস করে তোমার সহকর্মীদের সাথে কি ঠিকঠাকভাবে
মেসো? হ্যাঁ, আসলে আমি ওদের প্রাইভেট, কারণ আমি এসব তাই আমি জানতামই না আপনি এখন প্রেসিডেন্ট। এই কথার মাঝে শিলংয়ের ফোন জিয়ার মেসেজ আসে। জিয়া তাকে সুপারমার্কেটের সামনে নামিয়ে দিতে বলে। তখন আমরা দেখতে পাই গাড়ি থামায় আর শিলং জিয়ার সাথে চলে যায়। কিছুক্ষণ পর লুজ খেয়াল করে শিলংয়ের পার্স গাড়িতে ফেলে গেছে। সে তাড়াতাড়ি সেটা নিয়ে সুপারমার্কেটের ভেতরে যায়। সুপারমার্কেটের ভেতরে যে বেশ উত্তেজিত হয়ে শিলংকে প্রশ্ন করে, তুমি প্রেসিডেন্টের গাড়িতে কি করে গেলে? মানে তোমরা কি এখন? তখন বিরক্ত গলায় বলে, না না, আসলে আমি তো আজ সারাদিন ওকে এড়িয়ে চলার চেষ্টা করছিলাম, অথচ সে বারবার আমার সামনে এসে হাজির হচ্ছে ইচ্ছা করে। জিয়া যেন তেল ডালতে থাকে আর সে বলে, আরে না না, দেখতে দারুণ কিউট ছিল। তোমার তো ভাগ্য ভালো, এমন হ্যান্ডসাম প্রেসিডেন্টের সাথে সময় কাটাচ্ছ। তখন শিলং মুখটা কালো করে বলে, দেখো ও এতটাও ভালো না আমার পর থেকে, শুধু আমি জানি না, হয়তো সে আমার উপরে রেগে আছে। এই কথাগুলো শোনার সময় লিপস্টিক পেছনে দাঁড়িয়ে থাকে। তখন সে সব কিছুর শেষে হাতে শিলংয়ের পার্স নিয়ে চলে আসে। শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমি কি ভাবো শয়তান আমি নাকি? একজন? শিলংকে একটু ভয় পাইয়ে দেয়, কিন্তু সে তার পাঁচটা ফিরিয়ে দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। তারপর আমরা এখানে তার বান্ধবীকে দেখতে পাই। সে এসে বলে যে তুমি চিন্তা করো না, সে কখনো প্রতিশোধ নিবে না। তারপর এখানে লুজ অফিসে ক্যান্টিনে আসে। ওখানে জিয়া তাকে দেখে জানা মুহূর্তে প্রতি দুর্বল হয়ে পড়ে। সে এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে নিজের লুজকে একটা নায়ক ক্যারেক্টার বানিয়ে ফেলে। পুরো গল্পে এখানে দেখা যায় আচরণ আর ব্যক্তি এক। এদিকে আমরা দেখতে পাই সে ডক্টর পরামর্শ দিতে আসে, তোমার উচিত একটু অভিজ্ঞ স্যারের সাথে কথা বলা, প্রেসিডেন্টের সাথে, আর ডাক্তারের সামনে থেকে এড়িয়ে চলা, যেন কিছু শুনতেই রাজি না। সেদিন হসপিটাল পুরোটা সময় লুজের সঙ্গে ছিল, সিরিয়াল একবারও দেখা হয় না। শিলং তারপরে বিরক্ত করা পরিকল্পনা সব কিছু বাদ দিয়ে চিন্তা তাকে খানিকটা অস্থির করে তোলে। পরের দিন শিলং সরাসরি ডিরেক্টর হাওরের কাছে যায় এবং সে নিজের সিট বদলানোর অনুরোধ জানায় এবং বলে যে স্যালারি সব কিছু আমার কাছে ফুল মনে হয়েছে, কিন্তু আমার সিটটা বদলালে ভালো হয়, অ্যাক্টিভ কাজের দায়িত্ব দিতে পারলে তাহলে ভালো হয়। কিন্তু ডিরেক্টর তাকে তার কোনো কথাই শুনতে রাজি না। নিজের বইয়ের জন্য আরও বেশি নোটস তৈরি করতে বলে শিলংকে। শিলং তাকে বোঝানোর চেষ্টা করছে সে শুধু বসে বসে সময় কাটাতে চায় না, কিন্তু নানা অজুহাতে জানিয়ে দেয় এই মুহূর্তে সিট বদলানো সম্ভব না। তখন শিলং হতাশ হয়ে যায়। ঠিক সেই সময় লুজ পাশে দাঁড়িয়েছিল, সে সব কথাই শুনে ফেলে। পরক্ষণে সে ডিরেক্টরের কেবিনে ঢুকে বলে, আমার একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে ডাক্তার শিলংকে আমাদের ডিপার্টমেন্টের আমার সহকর্মী হিসেবে চাই। এই মুহূর্তে তার হাতে আরও অনেক কাজ আছে আর আমি মনে করি সে যেমন তাকে স্যালারিটাও সেরকম দেওয়া উচিত। তার যুক্তিটাও ঠিক আছে, কিন্তু এরপর নিজের মনে ভাবে। অবশেষে আমরা দেখতে পাই সে তখন বলে ফেলে, আমি অপেক্ষা করেছিলাম সিট বদলানোর জন্য, কিন্তু এখন যদি কাজ না থাকে। কিন্তু এই প্রস্তাব শুনে শিলং মনে আবার সন্দেহ করে বসে। সে বলে, তবে কি এটা বদলানোর আছে? ইচ্ছে করে তার কাছে নিচ্ছে যেন তাকে শিলংকে কষ্ট দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য অপমান করিয়েছে গ্রামে, সেগুলোর প্রতিশোধ নিবে। তাই ডিরেক্টর হাওয়ার্ড বলে, কিছুটা দ্বিধায় থাকলো লুজ। প্রেসিডেন্ট বলে দ্বিধার সে কিছু বলতে পারলো না। পরের দৃশ্যে আমরা দেখি সুপারমার্কেটে সেদিন তারা যে গসিপ করছিল তার জন্য আগে থেকে লুজকে সরি বলে দেয়। একটু হাসি মুখে বলে, তুমি চাইলে আরেকবার ভাবতে পারো, কারণ ডিরেক্টর হাওনে কবে তোমাকে নতুন শিফট দেবেন সেটা তো নিশ্চিত না। এই কথায় আবার দ্বিধায় ফেলে দেয়। আর ডিপার্টমেন্টে এমনিতেও তার কোনো কাজ নেই, সেভাবে যদি আমি হ্যাঁ না বলি তাহলে পুরো সময়টি বসে থাকতে হবে। এদিকে সে নিজের মনের সিদ্ধান্ত নিতে পারে না, তাই সে তার ঘনিষ্ঠ বান্ধবীর সাথে আলাপ করে। আমি বুঝতে পারছি না আমি কি করব, নাকি সে আমার থেকে প্রতিশোধ নিবে তার যদি আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকি। আর সে তো তোমার কাছে আগে থেকেই বলেছে সে কোনো প্রতিশোধ নিতে চাচ্ছে না, ওর মনে গিল্টি আছে আমার মনে হয়। তখন ওর বান্ধবী বলল যে, শিলং তুমি নিজেই সিদ্ধান্ত নাও,
আমার মনে হয় তার অ্যাসিস্ট্যান্ট হওয়াটাই ঠিক। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ এক বাইকের সাথে ধাক্কা লেগে তার হাত কেটে যায়। ঠিক সেই সময় আমরা সেখানে দেখতে পাই বাড়ির ভিতরে নিয়ে যায় আর ওষুধ লাগায়। তবে সেখানে বলে ফেলে যে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি। তখন শিলং আবারও নিজে পুরনো সরি বলে, অভ্যাস ফিরে যায়। সে বলে আমি জানি তুমি আমাকে অ্যাসিস্ট্যান্ট করছো কারণ তুমি আমার উপর রাগ পুষে রেখেছো, তুমি প্রতিশোধ নিতে চাও। লুজ এসব শুনে অবাক হয়ে যায়, তারপর হেসে বলে ফেলে, হ্যাঁ তোমার ধারণা এসব সত্যি হলে তো মজার ব্যাপার, আমি এমন কিছুই ভাবিনি। শিলং তখন একের পর এক তার সাথে সরি বলেই যাচ্ছে। সব সময় সে লুজের সঙ্গে দুর্ব্যবহার করছিল কিংবা পেছনে কথা বলছে। লুজ তখন একদম সোজাসাপটা বলে, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, তুমি কাজ করতে চাইছো তাই আমি তোমাকে একটা সুযোগ দিয়েছি, এতটুকুই। অফিসিয়ালি এখানে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে দেয়। অফিসে সব কিছু পাহারা দেওয়া, সব কিছু গুছানো, এমনকি একটু হতবাক হয়েছে কিন্তু পরক্ষণেই হাত লাগে যে আমরা এখানে লুজ আবার আসে শিলংকে একটু নার্ভাস হয়ে পড়ে। এখানে চিন্তা করো না, আমি তোমার উপর নজরদারি করছি না। তারা অবশ্যই ক্যাফে থেকে আনা এক কাপ কফি এগিয়ে দিয়েছে, একটা হাসি দিয়ে বেরিয়ে যায়। তখন আমরা দেখতে পাই মনে মনে ভাবে হয়তো আমি ভুল ভাবছি। লুজকে কিছু জিনিস আনতে যায়, ওখানে গিয়ে সে দেখে কিছু সহকর্মী তাকে নিয়ে পেছনে কথা বলছে। এইবার শিলং চুপ থাকে না, সে গলায় জোরে না বলে, একটু সময় দিন, আমি আবার নিজের জায়গায় ফিরে আসব। এই কথার পর এখানে আমরা দেখতে পাই যে লুজ খুবই ধৈর্য ধরে তাকে বুঝিয়ে দেয়। সে ছোট ছোট কাজ শেখায় এবং খুব সুন্দরভাবে সাহায্য করে। আর মনে মনে ভাবে ও আসলে এতটা বিরক্তকর না, বরং ঠিকঠাকই তো। আর প্রথম দিনের কাজটা খুব ভালোভাবে কেটে যায়, আমি ভাবতেই পারিনি এই দিনটা এত শান্তিপূর্ণ হবে। তারপর এখানে আমরা দেখতে পাই যে ক্যাবিনেটের কাছ থেকে জানতে পারে যে একটা লোক হঠাৎ শিলং অ্যাসিস্ট্যান্ট পড়লো কেন। তখন ডিরেক্টর হাউন বলে একটা শিক্ষা দেওয়ার জন্য, কারণ হাউং এক সময় ডাক্তার শিফার টিমে ছিল, এটা একটা কৌশল। কেবিন তখন বলে এই ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে কিছু একটা চলছে। শিলং অফিসে আসা লুজকে জিজ্ঞেস করে, যদি কোনো জরুরি কাজে তোমার সঙ্গে যোগাযোগ করতে হয় তখন কি করব, তোমার নাম্বার তো আমার কাছে নেই। তখন নিজের মোবাইল নাম্বারটা শেয়ার করে, আরও বলে আমার নামটা SS শিলং নাম দিয়ে সেভ করবেন, তাহলে কোনো এমার্জেন্সি হলে আমি প্রথমেই দেখতে পাবো। এই কথা বলার পর শিলং একটু কাছে যায়, চোখে চোখে কিছুটা দুজনের দেখা হয়, কিন্তু দুজনেই দ্রুত সামলে নেয়, তারপর নিজের কাজে ফিরে যায়। বাড়ি ফেরার পথে এখানে আমরা দেখতে পাই লুজকে জিজ্ঞেস করে, আপনি কি শিলংকে পছন্দ করেন? না না, ওকে কেন অ্যাসিস্ট্যান্ট করলেন? লুজ হালকা হাসে, তারপর বলে, না পছন্দের বিষয় না, ও যেন আমার বিরুদ্ধে কিছু ভুল না বুঝে, তাই ওকে নিজের পাশে রাখলাম। তবে হ্যাঁ, ওর কাজের প্রতি নিষ্ঠা আমি সম্মান করি। এরপর বিজনেস মিটিং শেষে লুজ শিলংকে তারা দুজনে একসাথে হসপিটাল বাইরে বের হয়ে যায়। আর ঠিক তখনই কিছু সহকর্মীরা তাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলছে। প্রেসিডেন্টের গাড়িতে শিলং এমনকি জিয়াও ছিল। সে লুজ শিলং একসাথে দেখা করে এবং অবাক হয়ে যায়। তারা একদম একটা দামি রেস্টুরেন্টে পৌঁছায়, যেখানে খাবারের দাম শুনে শিলংয়ের চোখ উঠে যায়। এরকম অবস্থায় এটা তোমার রান্না করা সেই খাবারের থেকে কম মজা। আবার একটু হেসে ফেলে শিলং বলে, আমি আপনার খরচটা দিতে চাই। যে মোবাইলে আনলক ট্রান্সফার করতে চায়। তখন লুজ বলে, আমার তো ক্যাশ দরকার ছিল, তুমি কি এটিএম থেকে? কিছুটা হালকা জায়গা ওঠে, তখন বাইরে বেরিয়ে যেতে চায় লুজ তখন শিলংয়ের হাত ধরে বলে, আরে না, আমি তো মজা করেছিলাম তোমার সাথে, একসাথে ডিনার উপভোগ করব আমরা। তখন আমরা শিলংকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন বেছে নিলেন? লুজ তখন গম্ভীরভাবে বলে, কারণ তুমি তোমার কাজ নিয়ে খুব ডেডিকেট ছিলে, আমি তোমার এই ডেডিকেশনটা দূর করতে চাই। আমি চাই তুমি আমাকে সাহায্য করো হাসপাতালের আরও উন্নতি করার জন্য, যেন এই হাসপাতালের কর্মীদের জন্য, রোগীদের জন্য একটা স্বাস্থ্য আর ভরসার জায়গা হতে পারে। সবার সমস্যাগুলো খুঁজে বের করা, যেগুলো সমাধান করা দরকার। শেষে লুজ শিলংকে তার অ্যাপার্টমেন্টে নামিয়ে দিতে নিয়ে যায় তার গাড়িতে করে, এবং সে বলে যে এখানে উনি একটু সেলস স্টান্ট টাইপের, নিজের কাজ নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের নাম করে অন্যদের ব্যবহার করছে, সবার সঙ্গে জোর করে খেতে আসা, নিজের প্রশংসা করান আর বই লিখে, সেটা আমার একদমই বিরক্ত লাগে। এগুলো
এগুলো বলে। তখন আমরা দেখতে পাই লুজ একটু হাসি দিচ্ছে যে আগের তার প্রেসিডেন্টের নামে এগুলো বলাতে। অবশেষে যখন শিলং তার বাসার কাছে চলে আসে, এখানে আমরা দেখতে পাই এতগুলো নুডলসের একটি বাক্সা নিয়ে এসেছে। এখন এগুলো সব কিছুই শিলংকে সে দিচ্ছে এবং বলে যে এগুলো আমি নিয়ে এলাম, আমি সবসময় নিজের হিসাব পরিষ্কার রাখি, আর হ্যাঁ, আমি চুক্তিতে সাইন করেছিলাম বলেই কথা রেখেছি। শিলং হেসে বলে, আমি এত নুডলস একসাথে শেষ করতে পারবো না। হালকা মজা করে জবাব দেয়, চিন্তা করো না, এগুলো অনেক ডেট আছে, আরও 1 বছর তুমি আরাম করে খেতে পারবে। তো পুরোপুরি ক্লিয়ার? এই কথায় দুজনে হাত মিলিয়ে হেসে ফেলে। তখন আমরা এখানে দেখতে পাই যে তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমার সঙ্গে প্রতিশোধ নিব? আরে দয়া করে একটু ঠান্ডা হও, আমি এতটা খারাপ না, বরং আমি তো মনে করি গ্রামে তুমি যা করেছো একদম ঠিক করেছিলে। তুমি গ্রামের মানুষের কথা চিন্তা করি তুমি এগুলো করেছে, হয়তো তুমি ভুল বুঝেছিলে, কিন্তু তখনও তুমি চেয়েছিলে আমি ভুল কাজ থেকে সরে আসি, অর্থাৎ সে মদ বিক্রি করা। তাই আমি তোমার উপরে কোনো আমার অভিযোগ নেই, একটু রিল্যাক্স হও। এই বলে লুজ চলে যায় শিলংকে নামিয়ে দিয়ে। তারপর শিলং ভাবে যে মানুষটা এতটাও খারাপ না, অনেকটাই ভালো। পরদিন শিলং তার কাজ করতে আসে অফিসে। পুরনো ফুল টেবিল সব কিছু সে গুছায় নিজের মতো করে। এদিকে লুজ একটি কল পান ডিরেক্টর হাওরে, তাকে একটি বই পাঠাতে বলে। স্টুডেন্ট সেটি পড়তে চায়, নিজেই গিয়ে সেই বই দিয়ে আসে। ডিরেক্টর অবাক হয়ে বলে যে এই সময় হসপিটাল প্রেসিডেন্ট লুজ ডিরেক্টর হাউন্ডকে নিজের ইভেন্টে ডাকে এবং সে বলে, আপনি ব্যক্তিগত স্বার্থ হসপিটালের ব্যবহার করছেন, নিজের বই সবার উপর চাপিয়ে দিচ্ছেন। এটা চলতে থাকলে তো এটা ভালো না। এমন কিছু তো হয়নি, কে বলেছে? সব লুজ সরাসরি বলে দেয় যে ডাক্তার এবং সবাই এই বিষয় নিয়ে অনেক কথা বলছে হসপিটালে। তো এই কথা শুনেছিলাম যে তখন পাশেই ছিল শিলং। তখন লুজ তার সরাসরি বলে দেয় তার মন খারাপ হয়ে যায়, যদি আমি আবার হাউন্ড ডিপার্টমেন্টে ফিরে কিছুদিন পর, তাহলে সে নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করবে এবং কি তখন আমার কোনো কথাও সে শুনবে না এবং সে খুব ভয় পেয়ে যায়। শিলং চুপচাপ সহ্য করে যাচ্ছে, সে আসলে ভেতর ভেতর কষ্টে জ্বলছে সেভাবে। আমরা এখানে দেখতে পাই হাসপাতাল ভুল ত্রুটি এখন ঠিক না করে তাহলে এই সিস্টেম কখনোই বদলাবে না। এই চিন্তা থেকে লুজ হসপিটালের পরিবেশকে বদলাতে চায়। অন্যদিকে শিলং এখনও তার উপর রাগ করে আছে, তবু লুজ হার ছাড়ে না। আমার বাড়িতে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিও। শিলং চুপচাপ লুজের বাড়িতে চলে যায়। সেখানে সে জিয়াকে ফোন করে নেয় কিনা খারাপ কিছু হয়েছে এই ভেবে। এই কথোপকথন শুনে ফেলে একজন মহিলা, যিনি তখন রান্নাঘরে রান্না করছেন। তখন সে মহিলা ভাবে শিলং নতুন কোনো বাড়িতে রান্না করতে এসেছে, কারণ আগে লুজ এখানে আসেনি। তখন কিন্তু বাস্তবে সেই মহিলাটি লুজের নাম জিজ্ঞেস করে। তিনি নিজের পরিচয় লুকিয়ে রেখে এবং আন্টি সেজে শিলংয়ের সাথে কথা বলে, তাকে আসক্ত করে বলে, চিন্তা করো না এইসব বিষয় নিয়ে। এবার তিনি জানতে চান আসলে কি হয়েছে। শিলং তখন নিজে আর ধরে রাখতে পারেনি, সব রাগ অভিমান কষ্ট একসাথে বলে দেয়, সব কিছু খুলে। আর তখনই তিনি বুঝতে পারেন যে সে সঠিক ছিল, কারণ হাসপাতালের ডিরেক্টর সত্যি ক্ষমতার অপব্যবহার করছিল। খোঁজ নেওয়ার মধ্যে তখন বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় তাদের দুজনের মধ্যে। তখন রান্নাঘরে শিলং তাকে রান্নায় সাহায্য করে। এই সময় তারা একে অপরের সঙ্গে বিভিন্ন কথা শেয়ার করছিল। তখন লুজ কখনো তোমায় বিরক্ত করে, আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি জানি ও অনেকটা ভালো। রাত নেমে আসে, শিলং বিদায় নিয়ে বাড়ি ফিরে যায়। অন্যদিকে লুজ বাড়ি ফিরে দেখে তার মা হঠাৎ করে এসেছে। তাকে দেখে সে সত্যি অবাক হয়ে যায়। মা ছেলের এই সুন্দর মুহূর্ত আবেগে ভরে যায়। রাতের খাবারের সময় মা হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি শিলংকে পছন্দ করো? লুজ একটু থতমত খেয়ে যায়। মা হেসে বলে, তোমার চোখে মুখে আমি সব কিছু দেখছি এবং আমি বুঝতে পারছি তুমি তাকে সম্মানও করো। লুজ উত্তর দেয়, না না, এটা প্রেম না, আমি শুধু ওর প্রতি একটা শ্রদ্ধা অনুভব করি। মা উচকে হেসে বলে, প্রেম তো এমন করেই শুরু হয়, সম্মান দিয়ে। তখন লুজ কিছুক্ষণ চুপ থেকে এই মুহূর্তে সে যেন নিজেকে বুঝতে পারছিল না। তখন সে বিরক্ত না করে খাবার খেয়ে যদি
যদি তুমি ওকে কষ্ট দাও তাহলে এবার কিন্তু আমি ওর পক্ষেই কথা বলবো। এর মাঝে ডিরেক্টর ডাক্তারদেরকে দিয়ে সেগুলো সব বন্ধ করে দেওয়া হয় লুজ। আর শিলংয়ের উদ্যোগে এই কাজ করা হয়। পরদিন জিয়া শিলংয়ের জন্য 1 কাপ কফি পাঠায়। কফির কাপের সঙ্গে একটা লেখা আসে, লেখাটা ভুলে যেও না। এই লেখা পড়ে শিলং কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আর হঠাৎ তার হাত থেকে কফির কাপ পড়ে যায়। লুজ এগিয়ে যায়, দুজনে একসাথে কাপটা তুলতে গিয়ে হাত ছুঁয়ে যায়। একে অপরের এক মুহূর্ত যেন থেমে যায়। দুজনই জ্ঞান ফিরে পেয়ে কিছু না বলে চুপচাপ নিজেদের কেবিনের দিকে চলে যায় লুজ। তখন শিলংকে বলে, তাহলে আমাকে আরেক কাপ কফি এনে দিবে? শিলং এখনও তার উপর রেগে আছে। সে বলে, এই কফি আনার কোনো দরকার ছিল না, আমি তোমার জন্য এই বলে সে কেবিন থেকে চলে যায়। লুজ একটু অবাক হয়, আবার কিছুটা মন খারাপ হয় শিলং আচরণ দেখে। পাশের কেবিনে একজন বলে ওঠে, মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করতে শুরু করেছো। সে বলে, গ্রাম থেকে ফেরার পর তুমি শুধু ওর কথাই বলছো, এখন তো নিজের অ্যাসিস্ট্যান্টও বানিয়ে নিয়েছো, আর আজকাল তো নিত্য ঝগড়াবিবাদ লেগেই আছে, এখন কি প্রেমের শুরু না? লুজ একটু হেসে জিজ্ঞেস করে, তোমার সত্যি এমন মনে হয়? এই দৃশ্যে আমরা দেখি শিলং জিয়ার সঙ্গে চ্যাট করছে, মনে হচ্ছিল সে বেশ খুশি। লুজ দূর থেকে দেখে, হালকা করে হাসে, সে নিজের ভেতরের একটা পরিবর্তনকে টের পায়। পরক্ষণেই সে শিলংয়ের কাছে যায়, ডিনারের জন্য চলো একসাথে যাই। শিলং সরাসরি না করে দেয়। তখন লুজ বলে, তাহলে আমাকে তুমি ডিনার নিয়ে চলো রেস্টুরেন্টে, তুমি ঠিক করো, আজ শুধু আমরা দুজন। এই কথাটি শিলং একটু অবাক হলে রাজি হয়। দুজনের মধ্যে কথোপকথন হয়, সেখানে তারা তাদের ভুল বোঝাবুঝিগুলো দূর করে নেয় এবং এখান থেকে শুরু হয় তাদের নতুন বন্ধুত্বের পথ চলা। একদিন লুজ শিলংকে বলে, তুমি যেহেতু ড্রাইভিং করতে পারো না, তাই আমি তোমাকে এটা শিখিয়ে দেবো। শিলং ও হাসে, মুখে রাজি হয়ে যায়। আসলে লুজের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক শিলংকে সবসময় নিজের কাছাকাছি রাখার। এভাবেই একদিন লুজ বলল, তোমার হাতের রান্না খাবো। শিলং সম্মতি দেয় আর তারা একসাথে বাড়িতে আসে। সেদিনটা ছিল সত্যি অনেক সুন্দর। দুজনে অনেকটা সময় একসাথে কাটালো, একসাথে খেলো, খাওয়া দাওয়া করলো। শিলং গ্রামের খুব সুন্দর রান্না করতো। তারা বসে সেখানে গল্প করলো আর একটু একটু করে একবারে দুজনের প্রতি মানে আরও কাছাকাছি চলে আসে। হঠাৎ তার মাথায় ব্যথা অনুভব হয়। লুজ দৌড়ে গিয়ে দেখে মাথার একটা অংশ লাল হয়ে গেছে। ধীরে ধীরে তার মাথায় ফু দিতে থাকে। ঠিক তখনই তার চোখে পড়ে একটা নীরব তাকানো, আর সেই মুহূর্তে তাদের দুজনে পরস্পরের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় তারা একে অপরকে কিস করছে, কিন্তু পরক্ষণেই তারা সরে যায় শিলংকে। কিন্তু পরক্ষণে এখানে আমরা দেখতে পাই এটা একটা অ্যাক্সিডেন্ট। লুজ চুপচাপ ঘরের বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে কোনোভাবেই ভাবতে পারছিল না। পরদিন লুজ তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি সত্যি সত্যি শিলংয়ের প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু সেই মুহূর্তটা শিলং আসে। শিলংয়ের সদস্য বলে দেয়, গতকাল যা হয়েছে সেটা ভুলে যাও, ওটা কেবল একটা দুর্ঘটনা ছিল। এই কথা শুনলে লুজ প্রচণ্ড কষ্ট পায়, কিছুই বলে না। লুজ তখন শিলংকে একটা সুন্দর ড্রেস উপহার দেয়। একদিন শিলংকে বলে, আজ আমি তোমায় আমার মায়ের জন্মদিনে নিয়ে যাব, তুমি আমার গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে। শিলং রাজি হয়ে যায়। এরপর শিলং আসে লুসের বাড়িতে। লুসের বাবা মা তাকে খুব পছন্দ করে ফেলে। যদিও লুসের বাবা একটু অমত ছিল, তবুও তার ছেলের কথা ভেবে রাজি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই দুজনেই কি সুন্দর অভিনয় করছিল। সেই রাতে তারা বাইরে হাঁটছিল। হঠাৎ লুজ থেমে শিলংয়ের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি। আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেই দিন থেকেই আমার অনেক ভালো লেগে যায়। আমি তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলিনি, কারণ ভয় পাচ্ছিলাম তুমি যদি রিজেক্ট করে দাও। আমি জানতাম না তুমি ভালোবাসো কিনা আমাকে। লুজ বলে, সেদিন যখন তোমাকে প্রথম গ্রামে দেখছিলাম সেদিন থেকে তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি ভাবো এটা কেবল কিছুদিনের জন্য? চুপচাপ বলে, আমি সব সময় চেয়েছিলাম নিজের একটা বাড়ি হোক, একটা পরিবার গড়ে তুলবো। তখন লুজ বলে, আমি সব সময় তোমার স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করব। এই কথাগুলোর মাঝে তাদের চোখে মুখে অন্যরকম আলোর ঝলক দেখা যায়। ফাইনালি দুজনে নিজের মনের অনুভূতির কথাগুলো প্রকাশ করে আসছিল এবং দুজনেই এখানে চুমু খায়। এইভাবেই শুরু হয় তাদের সম্পর্কের এক সুন্দর দৃশ্য। বাড়ি ফেরার পথে শিলং
কিন্তু এটা এখন কাউকে দেওয়া যাবে না, এতে আমাদের কাজের উপর প্রভাব পড়বে। আমি তো গোপন রাখতে চাই না, কিন্তু যেহেতু তুমি চাও আমি কাউকে কিছু বলবো না। এরপর থেকে কাজের ফাঁকে ফাঁকে তারা সুন্দর সময় কাটাতে শুরু করে, আর হাসপাতালে তারা নিজেদের মতো করে সময় কাটায়। একটা সুন্দর মুহূর্ত দুজনের মধ্যে ঘরে ওঠে। আর এখানেই আজকের ড্রামার প্রথম